আজ আমরা দেখব আধুনিক ইতিহাসের অন্যতম এক দুঃখজনক অধ্যায়ের কথা, ভারতের বিভাজন। ঠিক কি ঘটেছিল তখন? চলুন এই ঐতিহাসিক ট্র্যাজেডির গভীরে গিয়ে তদন্ত করা যাক। কবি অন্নদাশঙ্কর রায়ের এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কেমন? এই একটা লাইনেই যেন দেশভাগের পুরো ট্র্যাজেডিটা ধরা আছে। প্রশ্নটা সেদিন যতটা সত্যি ছিল, আজও কিন্তু এর উত্তর খোঁজা ততটাই কঠিন। 15ই আগস্ট 1947 দিনটা ছিল বিরোধাভাসে ভরা। একদিকে যেমন 200 বছরের গোলামির থেকে মুক্তির আনন্দ, অন্যদিকে এটাই ছিল এক ভয়ঙ্কর আতঙ্কের দিন। 20 লক্ষ মানুষের মৃত্যু আর প্রায় 1.5 কোটি মানুষ রাতারাতি নিজের বাড়ি, নিজের দেশ হারিয়ে উদ্বাস্তু। ভাবা যায় স্বাধীনতার আনন্দ সেদিন অনেকের কাছেই এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তো আমাদের প্রথম প্রশ্নটাই হল, কিভাবে একটা স্বাধীনতা এমন রক্তে রাঙানো হয়ে গেল? এর জন্য দায়ী কারা ছিল? চলুন প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখি। এই যে দেশভাগের চিন্তা, এটা কিন্তু হুট করে একদিনে আসেনি। এর শেকড় ছিল ইতিহাসের অনেক গভীরে। চলুন সে উৎসটাই খুঁজে বের করা যাক। এই পুরো সংঘাতটার মূলে ছিল একটা তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব। মানে সোজা কথায় এই বিশ্বাস যে হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি, আর তারা কিছুতেই একটা দেশের মধ্যে একসাথে থাকতে পারে না। এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, যে এই দেশভাগের ধারণাটা শুধু জিন্নার মাথা থেকে আসেনি, বরং এটা ছিল দশকের পর দশক ধরে চলতে থাকা ব্রিটিশ নীতি আর বিভিন্ন ভারতীয় রাজনৈতিক দলের চিন্তাভাবনার একটা জটিল ফল। আচ্ছা, এবার আসা যাক সেই অনুঘটকের কথায়, যা এই ট্র্যাজেডিকে আরও ত্বরান্বিত করেছিল। মানে ব্রিটিশদের ভূমিকা আর তাদের তড়িঘড়ি করে ভারত ছেড়ে চলে যাওয়া। ব্যাপারটা হলো, ব্রিটিশরা তখন চলে যাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছিল। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা অর্থনৈতিক আর সামরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এই বিশাল ভারতীয় উপমহাদেশকে শাসন করার মতো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই তাদের আর ছিল না। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতে ভারতে এলেন লর্ড মাউন্টব্যাটেন, শেষ ভাইসরয়। এসে দেখলেন গোটা দেশ তখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছে। মাউন্টব্যাটেন দেখলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, আর এই সব বিশৃঙ্খলার দায় যাতে তার ঘাড়ে না চাপে, সেই ভয়ে তিনি একটা মারাত্মক সিদ্ধান্ত নিলেন, যা 3 জুন প্ল্যান নামে পরিচিত। তিনি স্বাধীনতার ডেট প্রায় 1 বছর এগিয়ে আনলেন। ভাবুন, এর ফলে একটা স্থিতিশীল ক্ষমতা হস্তান্তরের জন্য কোনো সময় বা প্রস্তুতি কিচ্ছু ছিল না। তো ব্রিটিশরা তো তড়িঘড়ি করে পাত্তাড়ি গোটাচ্ছে, কিন্তু সেই সময় ভারতের নেতারা এই সংকটটা কিভাবে সামলাচ্ছিলেন? চলুন এবার সেই দিকে তাকানো যাক। এই টেবিলটা দেখলেই তখনকার অচলাবস্থাটা পরিষ্কার বোঝা যায়। একদিকে জিন্না তার পাকিস্তান দাবির ব্যাপারে এক চুলো নড়তে রাজি নন, আর সেই দাবিকে আরও জোরালো করতে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো দাঙ্গার রাস্তাও নিচ্ছেন। অন্যদিকে গান্ধীজি ভারতকে এক রাখতে জিন্নাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু তার কথা কেউ শুনছে না। আর কংগ্রেস, তারা যেন ক্লান্ত, কোণঠাসা। শেষ পর্যন্ত তারা এই বিভাজনটা মেনে নিল। কংগ্রেস কেন দেশভাগ মেনে নিয়েছিল? এর উত্তরে জওহরলাল নেহরু নিজের মুখেই শুনুন। তিনি বলেছিলেন, আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই একটা কথাই যেন তখনকার সেই অসহায় পরিস্থিতিটা তুলে ধরে। সিদ্ধান্ত তো হয়ে গেল, কিন্তু একটা মানচিত্রের ওপর স্রেফ একটা লাইন টেনে দেওয়ার কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এবার সেটা দেখা যাক। এই লাইনটা টানার দায়িত্ব দেওয়া হলো কাকে জানেন? সিরিল র্যাডক্লিফ নামে একজন ব্রিটিশ আইনজীবীকে। মজার ব্যাপার হল, তিনি এর আগে কোনোদিন ভারতে আসেননি। তাকে সময় দেওয়া হলো মাত্র 5 সপ্তাহ। আর তিনি কি ব্যবহার করলেন? পুরনো মানচিত্র আর স্থানীয় সংস্কৃতি বা ভূগোল নিয়ে তার বিন্দুমাত্র ধারণাই ছিল না। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, সীমানা ঘোষণার আগেই তিনি ভারত ছেড়ে চলে যান। ভাবা যায়? 20 লক্ষ, এটা সরকারি হিসেব, দেশভাগের বলি হওয়া মানুষের সংখ্যা। যদিও অনেক ঐতিহাসিক বলেন আসল সংখ্যাটা ছিল এর চেয়ে অনেক অনেক বেশি। এক একটা সংখ্যা মানে এক একটা জীবন, এক একটা পরিবার শেষ হয়ে যাওয়া। 1.5 কোটি, রাতারাতি এতগুলো মানুষ নিজের দেশেই শরণার্থী হয়ে গেলেন। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় দেশান্তর, যেখানে কোটি কোটি মানুষ তাদের ঘর, জমি, পরিচয় সব পিছনে ফেলে আসতে বাধ্য হয়েছিলেন। এই সংখ্যাগুলো তো শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে অল্পনীয় সব গল্প। যে প্রতিবেশী কাল পর্যন্ত বন্ধু ছিল, রাতারাতি সে শত্রু হয়ে গেল। ট্রেন আসত, কিন্তু তাতে কোনো জীবিত যাত্রী থাকত না, থাকত শুধু লাশের স্তূপ। এমনকি সম্মান বাঁচানোর নামে বাবারা নিজের মেয়েকে বিষ তুলে দিতে বাধ্য হয়েছিলেন। পরিস্থিতিটা একবার ভাবুন। তো এত কিছু জানার পর, এত প্রমাণ দেখার পর প্রশ্নটা আবার ফিরে আসে, দোষটা কার? চলুন ইতিহাসের রায়ের দিকে যাওয়া যাক।
তাহলে দায়ীকে? ঐতিহাসিকরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে আঙুল তুলতে নারাজ। তাদের মতে এটা ছিল একটা পারফেক্ট স্টর্ম। ব্রিটিশদের তাড়াহুড়ো, ভারতীয় নেতাদের ব্যর্থতা আর বহু বছর ধরে পুষে রাখা সাম্প্রদায়িক বিভেদ, এই সব কিছু মিলেমিশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। ঐতিহাসিকরা দেশভাগকে একটা ঘটনা হিসেবে দেখেন না। তারা বলেন এটা ছিল একটা চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। মানে সব পক্ষ একের পর এক ভুল করেছে, আর প্রত্যেকটা ভুল তার আগের ভুলটাকে আরও সাংঘাতিক করে তুলেছে। কেউই এই পতনের গতিটা থামাতে পারেনি। ঠিক এই কারণে ঐতিহাসিক ডক্টর রাম মনোহর লোহিয়া তার বিখ্যাত বইটার নাম দিয়েছিলেন গিল্টি মেন অফ ইন্ডিয়াজ পার্টিশন, অর্থাৎ এই অপরাধের ভাগিদার অনেকেই ছিলেন, বিশেষ করে যারা সেদিন ক্ষমতায় ছিলেন। ইতিহাসের রায় খুবই জটিল আর হয়তো কোনোদিনই সম্পূর্ণ হবে না, কিন্তু একটা প্রশ্ন আমাদের আজও তাড়া করে ফেরে। যদি সেদিন শুধু একটা সিদ্ধান্ত অন্যরকম হতো বা কোনো একজন নেতা একটু অন্যভাবে ভাবতেন, তাহলে কি ভয়ঙ্কর ট্র্যাজেডিটা এড়ানো যেত? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।